This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH ডাবল ইঞ্জিনের নেতারা বলছে 1.5 কোটি নম্বর দিলাম সব রোহিঙ্গা। খালা মমতা যত চেষ্টা করুন পারবেন না রাখতে, রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানের নাম থাকবে না। এসআইআর বা স্যাড, ইয়েস স্যাড বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে, আমরা তাদেরকে বলছি নো স্যাড। বাংলায় নাম বাদ দিয়ে দেখুন। এসআইআর হওয়ার পরে আপনার এই ভোট 2.75 থেকে 1.75 এসে নামবে। আজকে লিখে রাখুন, কিচ্ছু করতে পারবেন না, দেখবেন আর জ্বলবেন, লুচির মতো ফুলবেন। এসআইআর বাংলায় হবে না। আমার দল করতে দেবে না, মমতা ব্যানার্জি বেঁচে আছেন, উনি করতে দেবেন। এসআইআর হবে না। এসআইআর আগেও হয়েছে, এবারও হবে। একটা এক্সারসাইজ যেটা করতে 2 বছর লাগে, সেটা আপনি 1 মাসে করবেন কি করে, বা 2 মাসে করবেন কি করে? লাস্ট যখন এসআইআর হয়েছিল 2002 হয়েছিল, আর লিস্ট বেরিয়েছিল 2004-এ। মমতার হাতে লিখে আবার বলি 13cc ইলেকশন কমিশন ইজ দি সুপ্রিম অথরিটি। আর একটা মানুষের ভোটাধিকার যদি এসআইআর এর নামে বাদ যায়, নির্বাচন কমিশন ঘেরাও করবো 1 লক্ষ বাঙালিকে। লাফাতে থাকুন, আরো লাফানি বাড়বে, উল্টো পাল্টা কথা আরো বলতে থাকুন আপনি। এখন তো বিজেপিকে ছেড়ে ইলেকশন কমিশনকে ধরেছে। সময় যত গড়াচ্ছে গরম তত বাড়ছে। দেখুন, টানা বৃষ্টিতে বাইরে টেম্পারেচার একটু কমলেও রাজনীতির গরম কিন্তু বেড়েই চলেছে। তৃণমূল একসঙ্গে যুগপথ দুটো ফ্রন্টে লড়ছে। বিজেপির সঙ্গে যুদ্ধ চালাচ্ছে তৃণমূল, একই সঙ্গে নির্বাচন কমিশনের সঙ্গে, মানে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে এই রাজ্যের শাসক দলের টক্কর এখন একেবারে সপ্তমে উঠে গেছে। একের পর এক এমন উদাহরণ আপনাদের সামনে আজকে তুলে ধরবো। কেন সপ্তমে কথাটা ব্যবহার করলাম? তৃণমূলের নাম্বার 2 মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি সরাসরি বলে দিচ্ছেন তাঁরা রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন হতেই দেবেন না, মানে স্যার বাংলায় হতেই দেবেন না। এসআইআর বা স্যাড, ইয়েস স্যাড বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে, আমরা তাদেরকে বলছি নো স্যাড। এসআইআর বাংলায় হবে না। এই চুপি চুপি ভোটের কারচুপি আমরা বাংলায় করতে দেবো। শাসক দলের তরফে এই যে রাজনৈতিক প্রক্রিয়া তা তো চলছিলই, কিন্তু এবার একটি গুরুত্বপূর্ণ চিঠি রাজ্য সরকারের তরফ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দেওয়া হলো, যেখানে জানতে চাওয়া হলো সংবাদ মাধ্যমে প্রকাশ মুখ্য নির্বাচনী আধিকারিক এসআইআর লাগু করা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি লিখেছে। তা কি সত্যি? দেখুন, স্যার নিয়ে রাজ্য সরকারের অবস্থান, মানে নবান্নের অবস্থানটা ঠিক কেমন? এক কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান। যারা রাজ্যের অফিসাররা যে সুরে কথা বলছেন, এটা তো মমতার সুরেই কথা বলছেন তারা। আজই রাজ্যের স্বরাষ্ট্র সচিব মানে হোম সেক্রেটারি, রাজ্যের নির্বাচনী অফিসার, মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও, তাকে একটা চিঠি লিখেছেন। সেই চিঠিতে কি বলা আছে? সেখানে বলা আছে, মিডিয়া বা সংবাদ মাধ্যম থেকে জেনেছি, মানে টিভি চ্যানেল এবং খবরের কাগজ 2, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা অফিসার তার দফতর জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়েছে যে রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের জন্য রাজ্য তৈরি। সিইওর দফতর এটা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আগাম কোনো রকম আলোচনা করেনি বা রাজ্যকে কিছুই জানায়নি, এটা রাজ্যের দাবি। মিডিয়ার এই খবর যথার্থ কিনা তা জানাতে অনুরোধ করছি। লেখা হয়েছে এটার ভেরাসিটি জানান, অর্থাৎ তার কোনো যথার্থ আছে কিনা তার মধ্যে সেটা জানান। এটা ঠিক না ভুল তারা সংবাদ মাধ্যম থেকে জেনেছেন, এইটা হচ্ছে রাজ্যের অবস্থান। এই চিঠির মাধ্যমে অতিরিক্ত মুখ্য সচিব সরাসরি সিইওর কাছ থেকে জানতে চেয়েছেন যে বিভিন্ন সূত্র মারফত তারা যে এসআইআর নিয়ে প্রস্তুত রয়েছে এ বিষয়ে কি তথ্য রয়েছে। আর এখানেই বিতর্ক তৈরি হয়েছে নতুন ভাবে। সত্যি কি নবান্নর পক্ষ থেকে এভাবে চিঠি দিয়ে জানতে চাওয়া হতে পারে এসআইআর করার ক্ষেত্রে রাজ্যের কি আদৌ কোনো ভূমিকা রয়েছে? এই বিতর্কের জল শেষ পর্যন্ত কত দূর এগোয় তা নিয়ে চলছে নতুন জল্পনা। মানবেন না, এটাই তো স্বাভাবিক।
কারণ তৃণমূলের দলের যে এজেন্ডা, সেই এজেন্ডাটা এসআইআর এর পরিপন্থী। তৃণমূলের এজেন্ডা বাংলাদেশি জেহাদি রোহিঙ্গাদের, মৃত ভোটারদের, ভুয়ো ভোটারদের নাম নিয়ে নির্বাচন করা। আর নির্বাচন কমিশনের এজেন্ডা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে আগামী নির্বাচনে একটা ত্রুটিমুক্ত ভোটার লিস্ট উপহার দেওয়া। তো স্বাভাবিকভাবেই সেটা মানা তৃণমূলের পক্ষে সম্ভব নয়। একটা এক্সারসাইজ যেটা করতে 2 বছর লাগে, সেটা আপনি 1 মাসে করবেন কি করে, বা 2 মাসে করবেন কি করে? লাস্ট যখন এসআইআর হয়েছিল 2002-এ হয়েছিল, আর লিস্ট বেরিয়েছিল 2004-এ। আর আপনি যদি বলেন যে ভোটার লিস্টে গড়মিল রয়েছে, তাহলে এই ভোটার লিস্টের নিরিখেই তো 2024 সালে সরকার নির্বাচিত হয়েছে, তাহলে তো সেই সরকার অবৈধ। এসআইআর বা স্যাড, एसआईआर बांग्लाয় হবে না। अभिषेक बनर्जी रो सकता है, रोएगा, क्यों हो रहा है, लेकिन इलेक्शन कमीशन जो बोल दिया होगा तो होके ही रहेगा। তার মানে দেখুন, রাজ্য সরকার এবং রাজ্যের শাসক দলের যে সুর বা ভাষা সেটা কিন্তু এক। রাজ্যের শাসক দল বলছে হতে দেব না, এসআইআর বাংলায় চলবে না, এটা শাসক দলের একেবারে শীর্ষ স্তরের নেতারা বলছেন। আর রাজ্য সরকার তাদের অবস্থানে ঘুরিয়ে এই চিঠির মাধ্যমে জানিয়ে দিল যে সরকার এখনো পর্যন্ত জানে না, এটা সরকারের দাবি। এসআইআর এর বিরুদ্ধে অনেক দিন ধরে সংসদের বাইরে বিক্ষোভ দেখাচ্ছে বিরোধীরা, মানে সংসদ চত্বরে আজও চলেছে সেই বিক্ষোভ। বিরোধীরা এসআইআর নিয়ে সংসদে আলোচনা চান, কিন্তু সরকার পক্ষ পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশনের কাজ নিয়ে সংসদের ভেতরে, মানে অধিবেশন কক্ষে আলোচনা হতেই পারে না। এখনো পর্যন্ত নিবিড় সংশোধনের কাজ হয়েছে শুধুমাত্র বিহারে। নির্বাচন কমিশন আজকে আবার নতুন করে বিবৃতি দিয়েছে, অত্যন্ত ইম্পর্টেন্ট, শুনে নিন কি বিবৃতি। তার মধ্যে কিন্তু ক্ল্যারিটি আছে, একেবারে স্পষ্ট। নির্বাচন কমিশন বারবার বলছে চূড়ান্ত ভোটার তালিকা থেকে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না, এটা তো আশ্বস্ত করা হচ্ছে কমিশনের তরফ থেকে। তালিকায় কোনো অবৈধ নামও কিন্তু থাকবে না। 1 আগস্ট প্রকাশিত খসড়া ভোটার তালিকায় যদি সংশোধনের কোনো প্রয়োজন পরে কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি, তাহলে এখন আপত্তি জানানোর সুযোগ আছে, এখনও সেই সুযোগ আছে। রাজনৈতিক দলের তরফে কিন্তু একটাও এখনো পর্যন্ত লিখিত দাবি বা আপত্তি জমা পড়েনি, অথচ বিরোধীরা এটা নিয়ে হই হই করে যাচ্ছেন, লিখিত দিচ্ছেন না। এসআইআর বা স্যাড, ইয়েস স্যাড বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে, আমরা তাদেরকে বলছি নো স্যাড, এসআইআর বাংলায় হবে না। এই চুপি চুপি ভোটের কারচুপি আমরা বাংলায় করতে দেব। এসআইআর আটকানোর একটা উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে যেন তেন প্রকারে বাংলাদেশ থেকে ঢোকা যারা ভারতীয় নাগরিক নয় সেই সমস্ত মুসলমান এবং রোহিঙ্গা মুসলমানদেরকে ভারতীয় ভোটার লিস্টে যেন পার্মানেন্ট করা যায়, সেই প্ল্যানিংয়ে এরা চলছে। এদের উদ্দেশ্য একটাই। একটা জিনিস কিন্তু স্পষ্ট, ভোটার তালিকার নিবিড় সংশোধনী ঠেকাতে তৃণমূল কংগ্রেস আদা জল খেয়ে নেমে পড়েছে। জলপাইগুড়ি জেলায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা স্ক্রুটিনির কাজ করছে সিপিএম এর কথা বলছি। জলপাইগুড়ি জেলায় বাড়ি বাড়ি গিয়ে তারা ভোটার তালিকা নিজেদের মতো করে স্ক্রুটিনি করছে। জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি পঞ্চায়েত এলাকায় সিপিএম এর সেই স্ক্রুটিনিতে দেখা যাচ্ছে ভোটার লিস্টে 18,623 জনের মধ্যে মৃত ভোটারের সংখ্যা 700 পেরিয়ে গেছে। সংখ্যাটা নেহাত কম নয়। একটা জায়গায় যারা বিয়ে বা কাজের সূত্রে অন্য জায়গায় চলে গেছেন, হয়তো বিবাহ অন্য জায়গায় হয়েছে চলে গেছেন, বা কাজের সূত্রে গেছেন, বা অর্থাৎ জীবিকার জন্য গেছেন, তাদের নামও আছে ভোটার লিস্টে। এবার প্রশ্ন হচ্ছে তারা যে সেখানে গিয়ে সেই এলাকায় নাম তোলেননি তার তো কোনো মানে নেই। নিয়ম হচ্ছে যে চলে যায় সে অন্য জায়গায় গিয়ে নাম তুলে নেয়। আমাদের পার্টিগত সমীক্ষা যেটা দেখছি যে এখনও গোড়ার বাড়িতে এই 17টা বুথে মিলে সব মিলায় 700-র উপরে মৃত ভোটার রয়েছে। বামফ্রন্ট দল এটা নিয়ে কমপ্লেন করে থাকে, তারা তদন্ত করে যদি দেখে, হ্যাঁ আমিও সেটাই চাচ্ছি যে তদন্ত করা হোক। তাহলে ভোটার তালিকার নিবিড় সংশোধন ছাড়া সে কাজ কিভাবে হবে? কিন্তু তৃণমূল তার বিরুদ্ধেই একদম যুদ্ধংদেহী অবস্থান নিয়েছে। রাজ্যে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেও দেশে কিন্তু কংগ্রেসের সঙ্গে মাখামাখি করেই
স্যার ঠেকানোর যে আন্দোলন সেটা চালিয়ে যাচ্ছে তৃণমূল। রাহুল গান্ধীর দেওয়া নৈশভোজে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়েন। जो आपका वोट है उसे चोरी किया जा रहा है, बट 100% प्रूफ है, इनका डेटा है, 5 तरीके हैं। विधानसभा में महाराष्ट्र में ठीक नहीं है, कर्नाटक में ठीक है। लॉजिक क्या है? आप हारते हैं तो इलेक्शन कमीशन के कारण हारते हैं, आप हारते हैं तो ईवीएम से हारते हैं, आप हारते हैं तो एलिजिबल वोटर्स को निकालने से हारते हैं, आप जीते हैं तो सब कुछ ठीक है। ये कुछ लॉजिक है? রাহুল গান্ধী ভোট চুরির অভিযোগ করেছেন একেবারে সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে, কোনো হেঁয়ালি করেননি। তিনি বলছেন কমিশন চুরি করে বিজেপিকে দিচ্ছে। নির্বাচন কমিশনের মতো বিজেপিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে। কিন্তু আজ সংসদের বাইরে বিক্ষোভে অভিষেক বন্দ্যোপাধ্যায়দের হাতে ভোট চুরির অভিযোগ লেখা প্ল্যাকার্ড, অর্থাৎ অভিযোগ উড়িয়ে দেওয়ার পরেও সেই একই প্ল্যাকার্ড। কংগ্রেসের সমর্থন দরকার বলেই তো তৃণমূল এটা করছে। আমাদের অবস্থান খুব স্পষ্ট, তৃণমূলের জন্য যদি কেউ এক পা হাঁটে, তৃণমূল তার জন্য এক পা হাঁটে, কিন্তু আমাদের প্রায়োরিটি হচ্ছে বেঙ্গল। না সে যে রাজনৈতিক দল হোক, যেভাবে বাঙালিকে অপমান করা হচ্ছে, বাংলাদেশি বলা হচ্ছে, বাংলা ভাষাকে, আমাদের সমর্থনে যারা আমাদের জন্য এক পা হেঁটেছে আমরা তাদের জন্য হাঁটব। আমাদের কোনো ইগো নেই কারোর সাথে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে বিজেপির এই একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়ছি, এই স্বৈরাচারী বিজেপির বিরুদ্ধে লড়ছি। দেখুন কেন ঠোটকাটা আজকে শুরুতেই আপনাদের বলেছিল যে কমিশনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মানে স্যার ভার্সেস ম্যাডাম। ম্যাডাম বলছি তার কারণ যারা প্রশাসনিক আধিকারিক তারা এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ম্যাডাম বলেই সম্বোধন করেন, সেটাই স্বাভাবিক। স্যার ভার্সেস ম্যাডাম এটা কিন্তু একবারে লেগে গেছে, তীব্র জায়গায় চলে গেছে। ভোটার তালিকায় কারচুপির অভিযোগে 4 অফিসারকে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর করতে বলেছিল নির্বাচন কমিশন, এবং তাদের মধ্যে 2 জন বিসিএস অফিসার, WBCS, ইআরও আর এইআরও। রাজ্য সেটা মানেনি। মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিয়ে দিয়েছিলেন আমার অফিসারদের গায়ে আমি কিছুতেই হাত দেবো না, তোমাদের কোন আইন বলে এই চিঠি তোমরা দিচ্ছ বা এই নির্দেশ দিচ্ছ। এইটা আজকে একবারে সপ্তমে গেছে। যুদ্ধ ঘোষণা করেছে তৃণমূল। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। কালকে আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে, কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না। 11 কোটি বাঙালি এতদিন বুঝেছে, এবারে ইলেকশন কমিশন বুঝবে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নামক যন্ত্রটি কেমন। তুমি অফিসারদের ভয় দেখাচ্ছ, পুলিশকে ভয় দেখাচ্ছ। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, আমরা আপনাদের রক্ষা করব জীবন দিয়েও। কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। এই মুখ্যমন্ত্রী সরকারি যন্ত্র রাজনৈতিক কাজে ব্যবহৃত হয়। ইলেকশন কমিশন শুড স্পিক। 8 মাস দেরি আছে, এখন থেকে সাসপেন্ড করতে শুরু করেছেন হরিদাস, কীটদাস, বিজেপির বন্ডেড লেবারেরা, বিজেপির বন্ডেড লেবার। লজ্জা করে না? তুমি তোমার ক্ষমতা জানো না? অমিত শাহ দালালি করছো। ওনারা সাসপেন্ড করুন, ইলেকশনে ডিক্লেয়ার হয়নি। কি সাহস! আন্ডার হুইচ রুল? এখন ইলেকশনের অনেক বাকি আছে, এখন থেকে কি ভেবেছেন? ইলেকশন কমিশনের এটা এখতিয়ার এখন নয়, তারা রাজ্য সরকারকে জানাতে পারে কি করবে কি না করবে। একটা ইলেক্টেড গভর্নমেন্ট অফিসারদের পাশে সরকার ছিল, আছে এবং থাকবে। যে কোনো সরকারি কর্মচারীদের পাশে গভর্নমেন্ট ছিল, আছে, থাকবে। সবে তো 4টে উইকেট পড়েছে, আপনি সাসপেনশন থেকেও বাঁচাতে পারবেন না, এফআইআর থেকেও বাঁচাতে পারবেন না। আপনার চিফ সেক্রেটারি না করলে সংবিধানে বলা আছে কে করতে পারবেন। মমতা এবং আইপ্যাকের কথা যে শুনবে সেই ডুববে। তৃণমূলের যুক্তি কি ঠিক? সত্যি কি তাই? মানে ভোটের সময়টা ছাড়া, অর্থাৎ ভোটের মরশুম যখন হয়, ওই নোটিশ পিরিয়ড, বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকে ভোট রেজাল্ট বেরোনো পর্যন্ত
শুধু সেই সময়টুকুই কমিশনের ক্ষমতা, তার বাইরে নেই। ভোট সুষ্ঠুভাবে করতে হলে তো ভোটার তালিকা সংশোধন করতেই হবে, তাহলে কমিশনের কোনো ক্ষমতাই নেই। যেখানে নির্বাচন এই মুহূর্তে হচ্ছে না, সেখানে কি সত্যিই নির্বাচন কমিশনের দায়িত্ব রয়েছে? সত্যি কি নির্বাচন কমিশন কোনো আধিকারিকের উপর কড়া পদক্ষেপ নিতে পারে? বারবার এই বিতর্ক যখন আসছে, তখন সংবিধানের একটি বিশেষ ধারার কথা মনে করা যেতে পারে, ৩২৪-এর ধারা, যেখানে কমিশনের হাতে একটা অত্যন্ত বড় ক্ষমতা দেওয়া হয়েছে। কমিশন কি কাজ করবে? ইলেকটোরাল রোল তৈরি করা, একই সঙ্গে নির্বাচন সংগঠিত করা। আর এই দুই কাজের ক্ষেত্রে কমিশন যাকে খুশি বাছাই করবে। যেহেতু সারা বছর ধরে ইলেকটোরাল রোল তৈরি হয়, একই সঙ্গে এই ইলেকটোরাল রোল যখন তৈরি হয়, সেক্ষেত্রে যদি কোনো রকম সমস্যা হয়, তাহলে কমিশন সমস্ত ধরনের যে পদক্ষেপ সেটা নিতে পারে। কমিশনের ব্যাখ্যা, ইলেকটোরাল রোলও যদি সঠিকভাবে না হয়, নির্বাচন হবে কিসের ভিত্তিতে? তাই সারা বছর ধরে কমিশন অন্তত ইলেকটোরাল রোল, একই সঙ্গে যে কোনো নির্বাচনের সময় আদতে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়। সত্যি যদি নির্বাচন কমিশনের এখতিয়ার বা ক্ষমতা না থাকে, তাহলে তো রাজ্য সরকার এতক্ষণে আদালতে চলে যেতে পারত। রাজ্য তো তা করেনি, অর্থাৎ রাজ্য সরকার তো কমিশনের বিরুদ্ধে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতে যায়নি। এর মধ্যেই আজকে আবার নতুন ডেভেলপমেন্ট, নির্বাচন কমিশনের চিঠি মুখ্য সচিবকে, এটা দ্বিতীয় চিঠি। কেন নির্দেশ পালন হয়নি, মানে ওই 4 অফিসারকে সাসপেন্ড করার যে নির্দেশ, সেটা কেন পালন করেনি রাজ্য, জানতে চেয়ে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এবং সময় বেঁধে দিয়েছে, 72 ঘন্টার সময় বেঁধে দিল নির্বাচন কমিশন। এটাই সূত্রের খবর। নির্দেশ পালন না করলে প্রয়োজনে রাজ্যের মুখ্য সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ারও আছে কমিশনের। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগের ইস্যুতে এবার মুখ খুললেন রাজ্যপাল। জাতীয় স্তরে বাঙালি হেনস্থার অভিযোগের দৃষ্টি আকর্ষণ করেছে। গণতন্ত্র মেনে এর সমাধান হওয়া উচিত, মন্তব্য রাজ্যপাল CV আনন্দ বোসের। বিশ্বাস করি ন্যায় বিচার হবে। জয়নগরের BLRO অফিসে প্রকাশ্যে ঘুষ নেওয়ার অভিযোগ। জয়নগর 1 নম্বর ব্লকে ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় পড়ে গেছে। BLRO অফিসের ক্লার্কের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ। হাত পেতে টাকা নিচ্ছেন ক্লার্ক, দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওয়ে। যদিও ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার অভিযুক্ত নীলরতন মণ্ডলের। তার দাবি, জমির তথ্য রেকর্ড করার জন্য টাকা নিয়েছিলেন, 500 টাকার নোট নিয়ে 480 টাকা নাকি ফেরতও দেন তিনি। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, yes, MDH